আমরা গত দুদিন ধরে লিমা যেরকম দেখলাম যে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক হলো হায়দ্রাবাদে এবং সেদিকে রাজনৈতিক মহলে নজর ছিল। দুটো বিষয় খুব স্পষ্ট হয়েছে সেখান থেকে। এক তো তেলেঙ্গানায় ভোট 2023-এ বিধানসভা ভোট এবং সেখানে পদ্মফুল ফোটাতে একেবারে মরিয়া বিজেপি শিবির। আর একটা বিষয় হলো যেটা বাংলার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আবারও পাখির চোখ বাংলা। এবং রীতিমতো আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি প্রশংসায় পঞ্চমুখ হলেন, রীতিমতো সার্টিফিকেট দিলেন বঙ্গ বিজেপিকে যে তারা মার খাচ্ছেন অথচ মাটি কামড়ে পড়ে রয়েছেন, রাজনৈতিক লড়াইটা তারা চালিয়ে যাচ্ছেন। বারবার বাংলার হিংসার প্রসঙ্গ উঠে এসেছে। অমিত শাহর গলায় আমরা শুনলাম যে পরিবারতন্ত্র তার বিলোপ ঘটাবে বিজেপি, এ রাজ্যে বিজেপি পদ্মফুল ফোটাবে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি শিবির তারা কতটা উজ্জীবিত হলো এবং কেন্দ্রীয় নেতৃত্ব যখন পাখির চোখ বাংলা, তখন কি রোডম্যাপের দিশা দেখাচ্ছেন বাংলার বিজেপি নেতাদের? আমরা এই সব কিছু নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিন্দ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জন রায়। আমরা যাবো আমাদের প্রতিনিধিদের কাছে, তবে তার আগে বাংলায় যেভাবে সন্ত্রাস চলছে এবং বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, কিন্তু সন্ত্রাসের পরোয়া না করে দারুণ কাজ করছেন বিজেপি কর্মীরা। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে বঙ্গ বিজেপিকে এরকমই সার্টিফিকেট দিয়েছেন নরেন্দ্র মোদী এবং খুব তাড়াতাড়ি বাংলাতেও ক্ষমতা দখল করবে বিজেপি। বৈঠকে বঙ্গ ব্রিগেডের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ। দক্ষিণে নজর বিজেপি। এবার তেলেঙ্গানায় পদ্মফুল ফোটাতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব। হায়দ্রাবাদে তাই ডবল ইঞ্জিন সরকারের সুফলের কথাই বললেন প্রধানমন্ত্রী। भाजपा सरकार की नीतियों का लाभ सभी को बिना भेदभाव मिल रहा है और सेवा भाव से मिल रहा है। यही तो सबका साथ सबका विकास है। इसी वजह से आज देश के सामान्य नागरिक का भाजपा पर इतना विश्वास है। মোদী শাহের নজরে বাংলা। হায়দ্রাবাদে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সেটাই বুঝিয়ে দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। ঘুরে ফিরে বারবার উঠে এলো বাংলার প্রসঙ্গ। এদিন বাংলার রাজনৈতিক হিংসা নিয়ে ফের সরব হন নরেন্দ্র মোদী। বলেন বাংলায় সন্ত্রাস দমাতে পারেনি দলের কর্মীদের। বৈঠকে সংবাদ মাধ্যমের প্রবেশের অনুমতি ছিল না। মোদীর বক্তব্যে নির্যাস জানান দিলীপ ঘোষ। আমাদের কর্মীরা বাংলা, কেরালা, তেলেঙ্গানার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও এত অত্যাচার সহ্য করে ঝান্ডা উঁচু করে কাজ করছেন, এটা উনি বলেছেন। মহিলারা আমাদেরকে যথেষ্ট আশীর্বাদ করেছেন, এটা মাথায় রাখতে হবে। শুধু পার্টির নয়, দেশের 50% মহিলা, সেই মহিলাদের সঙ্গে থেকে তাদের উন্নয়ন, তাদের সম্মানের জন্য কাজ করতে। জাতীয় কর্মসমিতির বৈঠকে রাজনৈতিক প্রস্তাব পেশ করেন অমিত শাহ। প্রস্তাবে বিভিন্ন রাজ্যে চলা পরিবারতন্ত্রের অভিযোগ করেন তিনি। এ নিয়ে কংগ্রেস ও তৃণমূলকে কড়া আক্রমণ করেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বলেন খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। এই কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। पश्चिम बंगाल और तेलंगाना में भी परिवारवाद राजनीति से मुक्ति मिलेगा। बंगाल, केरला, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, उड़ीसा ने भी भाजपा की सरकार बनेगा। আরে খতম হয়ে যাবে তেলেঙ্গানা এবং এখানে দুটোতেই খতম হয়ে যাবে। তাড়াহুড়া করছেন কেন? আপকি বার পিসি ভাইপো বাদ। অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। অমিত শাহ জয় শাহকে প্রমোট না করলেই পারেন। ভারতবর্ষটার তো কি সর্বনাশ করে ছাড়লো সব দিক থেকে। কৃষ্টি, সাংস্কৃতিক, সামাজিক সম্প্রীতি, ঐক্য, অর্থনীতি, দেশটার প্রায় 12 আনা বিক্রি হয়ে গেছে। সুতরাং তাদের নেতা নেত্রীদের এই সমস্ত বলে সময় কাটাতে হয় বা নিজেদের ব্যর্থতাকে ঢাকতে হয়। দিন কয়েক ধরেই বাংলায় বারবার মহারাষ্ট্র মডেলের কথা বলছেন শুভেন্দু অধিকারী। বলছেন 24-এ রাজ্যে সরকার ফেলে দেওয়া হবে। জাতীয় কর্মসমিতির বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বাংলা। এই বৈঠকে মোদির প্রশংসা সুকান্ত শুভেন্দুর মুখের হাসি আরও চওড়া করল। ক্যামেরায় মিনময়ের সাথে সৌরিক কর, TV9 বাংলা। মিমি, আমরা কথা বলে নিই। নয়াদিল্লি থেকে অনিন্দ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অনিন্দ, মিমি একটু আগে এই প্রতিবেদনের আগে যেমনটা বলছিল যে কোথাও একটা বঙ্গ বিজেপি যে ব্রিগেড রয়েছে তাদেরকে তো চাঙ্গা করেছে, কিন্তু যদি একটু আমরা অমিত শাহর বক্তব্যের দিকে নজর রাখি, গতকাল কর্মসমিতির বৈঠকে তিনি কিন্তু সরাসরি বললেন পরিবারতন্ত্র, অর্থাৎ কোথাও গিয়ে বাংলাকে টার্গেট করে শাসক দলের যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্রকে সরানোর একটা কিন্তু বার্তা দিয়েছেন। ঠিক কি মেসেজ পৌঁছলো বঙ্গের কাছে? দেখো, একদমই ঠিক। এবং
তোমাকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই 2014 সময়। 2014 সময় 14 ইলেকশনের আগে কিন্তু নরেন্দ্র মোদী একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে বলেছিলেন মা বেটে কি সরকার, মানে মা বাবার মা ছেলের সরকার। সেটা কিন্তু কংগ্রেসকে উদ্দেশ্য করে, এবং তারপর থেকে কিন্তু মেইনলি প্রাইমারিলি কিন্তু কংগ্রেসই কিন্তু এই পরিবারতন্ত্রের যে টার্গেট তার পিছনে ছিল। কালকে যে ভাষণ ছিল সেই ভাষণে প্রধানমন্ত্রী মোদীর অবশ্যই এনির ভেতরে ন্যাশনাল এক্সিকিউটিভ সেটা মিডিয়ার বাইরে সেখানে অ্যালাউ থাকে না, স্বাভাবিক কখনোই থাকে না। সেখানে কিন্তু সেখানে অমিত শাহ যেটা বলেছেন, সমস্ত অবিজেপি যে সরকারের সেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেছেন। দুটি রাজ্য স্পেসিফিক্যালি বলেছেন, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ। এর অবশ্যই মানে হচ্ছে যে শুধু করাপশন অ্যাঙ্গেলে টার্গেট করা নয়, এবার থেকে পরিবারতন্ত্র অ্যাঙ্গেলেও টার্গেট করা। এবং দুটো আরেকটা মানে হচ্ছে যে একটা লম্বা সময় 2021-এ হার পেয়েছেন তার, কিন্তু তারপরে অবশ্যই ডিসএনচান্টমেন্ট হয়েছে বিজেপির ভেতরে, বিজেপি বনাম বিজেপি আমরা দেখেছি। কিন্তু এখনো 4টা বছর আছে, তার মানে সংগঠন বাড়াতে হবে, সংগঠন তৈরি করতে হবে। দুটো রাজ্য বলেছেন, একটা হচ্ছে তেলেঙ্গানা যেখানে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন, এবং সেরকম ভাবে টার্গেট বেঁধে দিয়েছেন বাংলায়। মানে এই দুটো জায়গায় পাখির চোখ করতে হবে, পরিষ্কারভাবে বলে দিয়েছেন অমিত শাহ। অনিন্দ, এখানে এই বঙ্গ বিজেপির কাছে এটা কতটা বঙ্গ বিজেপিকে কতটা উজ্জীবিত করবে? কারণ গত 1 বছর আমরা যদি দেখি, পরপর সব ভোটে শোচনীয় হার হয়েছে বিজেপির। সেখানে দাঁড়িয়ে ঠিক কি রোডম্যাপের কি দিশা দেখাতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব? দেখো, একটা কথা হচ্ছে যে 2021-এর যে বিধানসভা ভোট, সেখানে তো হার হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যখনই যেখানে কোথাও রাজ্যে কেউ যেতে, তারপরে বাইপোল যেখানে সেখানে স্বভাবতই যে সরকারে থাকে তার তরফেই যায় ইলেকশন গুলো, সেগুলো খুব রেজাল্ট গুলো, সেগুলো খুব স্বাভাবিক। এটা অন্তত বিজেপির যুগ। কিন্তু এই যে মেসেজ, এই মেসেজটা কিন্তু একদম একটা এমন সময় যখন সমস্ত বিজেপি রুলড মুখ্যমন্ত্রী আছে, যেখানে সমস্ত বিজেপি রুলড স্টেটের সেখানে লিডার অফ দ্য হাউস আছে, সেখানে প্রধানমন্ত্রী মোদী নিজে আছেন। তিনি একরকম ভাবে এই বার্তাটা দিলেন যে আমরা জানি আপনারা লড়ছেন এবং আপনাদের লড়াইটা সহজ নয়, কিন্তু আপনাদের লড়াই করতে হবে। অবশ্যই এর সাথে সাথে একটা কথা বলে রাখা দরকার, বিজেপি কিন্তু খুব ভালো স্থিতিতে নেই পশ্চিমবঙ্গে। একাধিক ফ্যাকশন আছে, একাধিক গোষ্ঠী আছে, গোষ্ঠী বনাম গোষ্ঠী আছে। তার মধ্যে দিয়ে এই যে একটা প্রধানমন্ত্রীর তরফ থেকে এবং অমিত শাহর তরফ থেকে একটা এতজনের সামনে একটা বার্তা, সেই বার্তাটা কি তাদের ইউনিফাই করতে পারবে, ঐক্যবদ্ধ করতে পারবে, সেটা সময় বলবে। এখানে অনেক একটা বিষয় সামনে আসছে। ঠিক একটু আগে তুমি যেমনটা বললে যে 21-এর রেজাল্টের দিকে যদি নজর রাখা যায়, যে বিজেপির যে ফলাফল একদমই ভালো না সেটা তো পরিষ্কার হচ্ছে, কিন্তু তার পরবর্তীতে দাঁড়িয়ে এখন সামনে পঞ্চায়েত ইলেকশনের দিকে কিন্তু সব দলই মোটামুটি মানে একদম মাঠে নেমে পড়েছে বলা চলে। সুতরাং সেই দিকে যদি টার্গেট করা যায়, অর্থাৎ পঞ্চায়েত ভোটকে যদি টার্গেট করা যায়, বিজেপি ঠিক কোন কোন পয়েন্টগুলো, কোন কোন ইস্যুগুলোকে সামনে আনতে চাইবে? একদিকে তো আমরা দেখলাম অমিত শাহ পরিবারতন্ত্রের বিষয়টা একদম পরিষ্কার করে দিয়েছে, এই ইস্যুটা যে অন্যতম একটা প্রধান ইস্যু হতে চলেছে সেটা পরিষ্কার। আর কি বিষয়গুলোকে সামনে আনতে পারে? দেখো, বিজেপি অবশ্যই, যেহেতু পঞ্চায়েত ইলেকশন খুব লোকাল লেভেলে ফাইট করা হয়, অবশ্যই লোকাল ইস্যুগুলো রেজোনেট করবে। যেটা আমরা জানতে পারছি বিজেপির তরফ থেকে, কারাপশন একটা বড় ইস্যু হবে, লোকাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বড় ইস্যু হবে, এসএসটি যে দুর্নীতি, সেটা তথাকথিত দুর্নীতি, সেটা বারবার উঠে আসবে। কারণ চাকরি, এগুলো এই সমস্ত একাধিক দিক আমরা দেখেছি। চাকরি নিয়ে বিক্ষোভ মুখ্যমন্ত্রীর যে সভা সেখানেও হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো উঠে আসবে। কিন্তু বেশিরভাগ যেহেতু এটা লোকাল লেভেলে হয়, সেখানে লোকাল লেভেলে যে ইস্যুগুলো, সেখানে মানে ধরো পুরুলিয়ার একটা অংশে যে ইস্যু, সেটা হয়তো বাঁকুড়ার একটা অংশে সেই ইস্যুটা নয়, সেই ইস্যুগুলো বেশি করে উঠে আসবে। কিন্তু প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যেই টোনটা বেঁধে, সেই টোনটা কিন্তু আগামী 4 বছর মানে পরবর্তী বিধানসভা ভোটে এবং 2024 লোকসভায় বিজেপি কিরকম ভাবে বঙ্গে পারফর্ম করবে এবং কিভাবে ফাইট করবে। একদম তাই, মানে তৃণমূল স্তরে নেমে লড়াইটা করতে হবে। একদমই। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অঞ্জন রায়, আমাদের আরেক প্রতিনিধি। অঞ্জন, যেভাবে আমরা গতকাল দেখলাম মোদির গলায় প্রশংসা ঝরে পড়লো বঙ্গ বিজেপি নেতৃত্বের জন্য, এবং যেখানে একটা সময় কেন্দ্রীয় নেতৃত্ব স্বীকার করে নিয়েছিলেন বাংলায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে, সেখানে দাঁড়িয়ে আবার যখন পাখির চোখ বাংলা, সেখানে ঠিক কী দাওয়াই দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং মোদি শাহর গলায় এই প্রশংসা বঙ্গ বিজেপিকে কতটা উজ্জীবিত করলো? দেখো, এই প্রশংসা তুমি যদি বলো, আমি 2018-তেও কিন্তু বিজেপি জাতীয় 18 বা 17
বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক শুনেছি, তখন স্বয়ং দিলীপ ঘোষকে মঞ্চে তুলে নিয়ে গিয়ে, তিনি তখন রাজ্য সভাপতি ছিলেন, তাকে বাংলা সম্বন্ধে একটা স্পেশাল পড়তে দেওয়া হয়েছিল। তখনও মোদি, অমিত শাহ থেকে শুরু করে সবাই বলেছিলেন, আমরা 2021-এ তার রেজাল্ট পেয়েছি যে কি করেছে। আসলে সবটাই হয় যদি সংগঠনটা ঠিক থাকে। বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সংগঠন কি ঠিক, এই প্রশ্ন আমার শুধু নয়, আমরা যারা বিজেপি বিট করি তা নয়, বিজেপির কর্মীদের মধ্যেও এই প্রশ্ন আছে। আক্রান্ত কর্মীরা বা এই মুহূর্তে ঘরে বসে কর্মীরা রয়েছেন যেসব কর্মীরা, সেই কোথায় তারা? এটা ঠিক যে 2019-এর আগে 18 বা 17-তে যে ঝড় উঠেছিল পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে, এবং তার একটা ফল পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে। নিঃসন্দেহে বিজেপির একটা সাংগঠনিক ভিত্তি তৈরি হয়েছিল, কিন্তু 21-এর বিধানসভার পর সেই সাংগঠনিক ভিত্তিটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপিকে। এই নিয়ে সমালোচনা হচ্ছে দলের মধ্যে মতবিরোধ হচ্ছে এই নিয়ে, কিন্তু এটা পরিষ্কার বলা যেতে পারে যে যে সাহস দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী অমিত শাহ, সেই সাহস কতটা বিজেপির রাজ্য নেতৃত্ব তলার লেভেল অবধি নিয়ে যেতে পারবে, সেটা কিন্তু প্রশ্ন আছে। এই পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে আমার বিশ্বাস, মানে যতটুকু মনে হয় যে 5 বছর আগে যে বিজেপিকে আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে, আমার মনে আছে যে বোলপুরে ব্যাপক বা সন্ত্রাস করেছিল, বিভিন্ন জায়গায় হয়েছিল, সেই তার মুখোমুখি কজন হতে চাইবে এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে বিভিন্ন গ্রাম বাংলায়, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এই প্রশ্নটা দূর করতে হবে, নেতৃত্বকে পাশে দাঁড়াতে হবে। শুধু অমিত শাহ বা প্রধানমন্ত্রী বললেই দিল্লি থেকে হবে না, পাশে দাঁড়াতে হবে। এবং বিজেপির যে দাবি যে রাষ্ট্রপতির শাসন করতে হবে, এই দাবি কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত উড়িয়ে দিয়েছেন, কিন্তু তবুও বিজেপি নেতৃত্ব একটা আশা করছেন, তারা একটা কর্মীদের সচেতন করতে বা কর্মীদের রাস্তায় নামাতে বলতে পারো, যে বলছেন তুমি রাস্তায় নামার কথা বলে এখানে ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে যে 21-এর ভোটের পর যখন বিজেপির হারের কারণগুলো কি সেই নিয়ে নানা আলোচনা, তর্ক বিতর্ক, বিশ্লেষণ হচ্ছিল, তখন বিজেপির বেশ কিছু হেভিওয়েট নেতা কিন্তু বলেছিলেন, প্রকাশ্যে না হলেও তো সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে এরকম আলোচনা এসেছিল সামনে, যে গ্রাউন্ড লেভেলে নেমে, মাঠে নেমে লড়াইটা কোথাও একটা ভীষণভাবে মিসিং ছিল। তা এই লড়াইটা কোথাও গিয়ে কি সামনে দেখতে পাওয়া যাবে? কারণ সংগঠনের মধ্যে তো একটা বেশ চির রয়েছে, নব্য বিজেপি যারা পুরনো বিজেপি, তাদের মধ্যে তো কোথাও একটা মনোমালিন্য রয়েছে। সামনে পঞ্চায়েত ভোট, আর পঞ্চায়েত ভোট মানে একটু আগে অনিন্দির সঙ্গে ঠিক এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে লোকাল ইস্যুগুলোকে সামনে রাখা, যে মানুষের সমস্যা, স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের সমস্যাগুলোকে সামনে আনে, সেখানে তো মাঠে নেমে লড়াইটা ভীষণ প্রয়োজন হয়, তাই না? একদম, কিন্তু সেই লড়াই আদৌ দেখতে পাবে কিনা সন্দেহ। 2000 মানে এই পঞ্চায়েত নির্বাচন, এর আগের 5 বছরের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির একটা বড় শক্তি ছিল তৃণমূল থেকে আসা কিছু লোকাল স্তরের নেতা, তারা বিজেপির পক্ষে হয়ে লড়াই করেছিলেন, কিন্তু সেই লোকাল স্তরের তৃণমূল নেতারা এই মুহূর্তে দাঁড়িয়ে আর বিজেপিতে নেই, তাদের অধিকাংশ আবার তৃণমূলে ফিরে গেছেন। ফলে যে বিজেপিকে 5 বছর আগে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম, সেই বিজেপি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেই, এটা পরিষ্কার বলা যায়। এবং তার জন্যই বারবার বলতে হচ্ছে শুভেন্দু অধিকারীর মতন নেতাদের যে 2024-এ লোকসভা এবং বিধানসভা নির্বাচন এক হবে। কেন বলছেন? কারণ কর্মীদের রাস্তায় নামানোর, উদ্বুদ্ধ করবার জন্য তাদের এই স্লোগান দিতে হচ্ছে। তারাও জানে হয়তো বাস্তবে তা সম্ভব নয়, কিন্তু মাঠে যদি কর্মীরা না নামে তাহলে দল এগোবে না, এটাও তারা বুঝছেন। অথচ সেই সাংগঠনিক চেহারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। তোমাকে আমি বলি, এই যে বিজেপির জমায়েতগুলো হচ্ছেন, শুভেন্দু অধিকারী যান বেশ কিছু জমায়েতে, আমি পার্টিকুলারলি একটা জমায়েত জানি, যে জমায়েতে অন্য জেলা থেকে লোক নিয়ে, বাসে করে লোক নিয়ে, অর্গানাইজ করে নিয়ে গিয়ে সেই জমায়েত ভরাতে হচ্ছে। এই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপির অবস্থা। সেখানে দাঁড়িয়ে বা মানে আমি জানি না, অমিত শাহ প্রধানমন্ত্রী তারা অনেক বেশি রাজনৈতিক বিজ্ঞ, তারা হয়তো অন্য কিছু ভাবতে পারেন, কিন্তু সাংগঠনিক চেহারা পশ্চিমবঙ্গে আমরা যারা প্রতিদিন বিজেপি কভার করি, তাদের কাছে এইরকম চেহারা, সেই লড়াই কতটা দিতে পারবে বিজেপি, নিঃসন্দেহে সন্দেহ আছে। কিন্তু এখনো নড়বড়ে, তাই তো অঞ্জন?
আমরা কথা বলার চেষ্টা করবো, অঞ্জন আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। তবে মিমি, একটা বিষয় ভীষণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সাংগঠনিক স্তর সেইটা যদি শক্তিশালী না হয় তাহলে লড়াইটা যে খুব সহজ হবে না সেটা বোঝা যাচ্ছে। একদম, এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো একসময় স্বীকার করেই নিয়েছিলেন যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে বাংলায়, সেটা কাটিয়ে উঠতে পারে কিনা বঙ্গ বিজেপি শিবির, আগামী দিনেই সেটা সেই উত্তর পাওয়া যাবে।